অজানাকে জানাতে আড়াল থেকে প্রকাশ্যে বাছাই করা তথ্যের সম্ভার নিয়ে আসবো আপনাদের সামনে আমি। দেখুন খবরের A to Z চুলচেরা বিশ্লেষণ আমার সাথে। অন্য স্বাদের খবরের হদিশ নিয়ে আসছি আমি আনকাট, শুধুমাত্র আরোহী নিউজে। হ্যাঁ, আমি বিপ্লব কুমার সিনহা অ্যান্ড ওয়েলকাম টু মাই শো আনকাট। 38 বছর আগে ভারতের প্রধানমন্ত্রী থাকাকালীন ইন্দিরা গান্ধীকে গুলি করে হত্যা করা হয়। ইন্দিরা গান্ধী খুন হয়েছিলেন তার দুই দেহরক্ষীর হাতে। ইন্দিরা হত্যার পরে দেশ জুড়ে অশান্তি ছড়িয়েছিল। 1984 সালের 31শে অক্টোবর ইন্দিরা হত্যার ঘটনার আগের দিন ইন্দিরা নিজের মৃত্যু ঘনিয়ে আসছে বলে টের পেয়েছিলেন। এসব নিয়ে তো জল্পনা আছেই। খুন হওয়ার একদিন আগে ভুবনেশ্বরে এক জনসভায় ইন্দিরা আশঙ্কা প্রকাশ করেছিলেন তার মৃত্যুদিন ঘনিয়ে আসছে। বলা হয় স্বাধীন ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুতে ভারতীয় রাজনীতিতে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছিল। ইন্দিরা গান্ধী অপারেশন ব্লু স্টারের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী থাকাকালীন। এরপরেই খালিস্তানি উগ্রপন্থীদের মূল টার্গেট ছিলেন তিনি। এ নিয়ে অনেক বিতর্ক অবশ্য রয়েছে। অপারেশন ব্লু স্টার থেকে শুরু করে দেশে ইমার্জেন্সি জারি করা, তবুও ইন্দিরা গান্ধী ভারতের জনপ্রিয়তম প্রধানমন্ত্রী ছিলেন। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর জীবনের নানা অজানা কাহিনী নিয়েই সাজানো আজকের বিশেষ অনুষ্ঠান আনকাট। ভারতীয় রাজনীতিতে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অবদান অনস্বীকার্য। বলা হয় সেই কৈশোর থেকেই ইন্দিরা গান্ধী রাজনীতি সচেতন ছিলেন। ছোটবেলা থেকেই মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত ইন্দিরা কেবল রাজনৈতিক ব্যক্তিত্ব নন, ইন্দিরা বরাবর রাজনীতির শত ব্যস্ততার মধ্যেও নিজেকে যুক্ত রেখেছিলেন বহু সামাজিক নানান কর্মকাণ্ডের সাথেও। এই প্রতিবেদনে আমরা তার জীবনের কিছু অজানা দিক দেখে নেব। ভারতীয় রাজনীতিতে ইন্দিরা গান্ধী একজন ব্যতিক্রমী চরিত্র। স্বাধীনতার আগে ও পরে ভারতীয় রাজনীতিতে যে রাজনৈতিক নেত্রীরা দাগ রেখে গিয়েছেন, ইন্দিরা গান্ধীর নাম সেই তালিকার শীর্ষে। 1917 সালের 19শে নভেম্বর ইন্দিরা গান্ধী জন্মগ্রহণ করেন। ইন্দিরা গান্ধী এমন একজন রাজনৈতিক নেত্রী যিনি উচ্চশিক্ষিত, বিদেশে উচ্চশিক্ষা লাভ করেছেন। বিশ্বের বেশ কিছু বিশ্ববিদ্যালয় ইন্দিরাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করেছেন। ইন্দিরা ছিলেন বরাবরের ভালো ছাত্রী। সুইজারল্যান্ড, জেনেভা, ব্রিস্টল বিশ্বভারতীতে শিক্ষালাভ করেও ভালো কেরিয়ার ত্যাগ করে রাজনীতির ময়দানে অবতীর্ণ হয়েছেন। শুধুমাত্র দেশীয় রাজনীতিতেই নন, আন্তর্জাতিক রাজনীতিতেও ইন্দিরা গান্ধী বরাবরের জন্য নিজের জায়গা পাকা করেছেন। জানা যায় ছোটবেলা থেকেই ইন্দিরা গান্ধী রাজনীতি সচেতন। ছোটবেলা থেকেই ইন্দিরা গান্ধী রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেন। পরাধীন ভারতকে ব্রিটিশ শাসন মুক্ত করাই ছিল ইন্দিরার শৈশব কৈশোরের স্বপ্ন অনেকেই দেখেন, কিন্তু স্বপ্নকে বাস্তব করে তুলতে বেশিরভাগ মানুষই অলসতার কারণে উদ্যোগী হন না। ইন্দিরা দেহরক্ষীর গুলিতে প্রাণ ত্যাগ করার আগে পর্যন্ত ভারতকে বিশ্ব মঞ্চে এগিয়ে নিয়ে যেতে ছিলেন একজন অনলস রাজনৈতিক নেত্রী। শৈশবে ইন্দিরা মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে গঠন করেন বাল চরকা সংঘ। এরপর মোটে 13 বছর বয়সে ব্রিটিশদের ভারত থেকে তাড়াতে গঠন করেন বানর সেনা নামে একটি সংগঠন। স্বাধীনতা আন্দোলনে কংগ্রেসকে সহযোগিতা করতে কিশোর কিশোরীদের নিয়ে গঠিত তার বানর সেনা লড়াই করেছিল সামনের সারিতে। মহাত্মা গান্ধীর আদর্শ ইন্দিরা সারা জীবন ধরে পালন করেছেন। ইন্দিরা ভারতীয় রাজনীতিতে ধাপে ধাপে উঠে আসা জীবন সম্পর্কে অভিজ্ঞ একজন নেত্রী। বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দিতেন। দেশের স্বাধীনতা সংগ্রামে নেমে 1942 সালে মাত্র 25 বছর বয়সে কারাবাস হয় ইন্দিরা গান্ধীর। 1942 সালে বিয়ে করেন ফিরোজ গান্ধীকে। 26শে মার্চ ছিল বিয়ের দিন। রাজীব এবং সঞ্জয় গান্ধীর জন্মদানের পরে ইন্দিরা রাজনৈতিক কর্মকাণ্ডে আরও বেশি জড়িয়ে পড়েন। 1959 সালে কংগ্রেসের সভানেত্রী হিসেবে নির্বাচিত হন ইন্দিরা গান্ধী। এরপর ফের 1978 সালে ফের কংগ্রেসের সভানেত্রী হয়েছিলেন। দল পরিচালনায় ইন্দিরার জুড়ি মেলা ভার।
এছাড়া সরকার পরিচালনার ক্ষেত্রেও ইন্দিরা গান্ধী ছিলেন বিশেষ দক্ষ। ইন্দিরা গান্ধী দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রীও ছিলেন। ভারতের বিদেশ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ইন্দিরা গান্ধী শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তিত্বই নন, বহু প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এই সমস্ত প্রতিষ্ঠানগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নাম: হিমালয়ান মাউন্টেরিয়ান ইনস্টিটিউট, সঙ্গীত নাটক একাডেমি, দক্ষিণ ভারত হিন্দি প্রচার সভা, জওহরলাল নেহরু স্মারক তহবিলের মতো প্রতিষ্ঠান। ভারতের স্বাধীনতার ৭৫ বছরের ইতিহাসে একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ম্যাট্রিকুলেশনস উত্তীর্ণ হওয়ার পর শান্তিনিকেতনে পড়তে আসেন ইন্দিরা গান্ধী। সেই সূত্রে বাংলাও শিখেছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, শান্তিনিকেতনের সম্পদ জওহরলাল নেহরু। এই সূত্র ধরে বাংলার সঙ্গে তার মধুর সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তী সময় ৭১ মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সমর্থন করে সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ভারতের স্বাধীনতার পর দেশের প্রথম ও এ পর্যন্ত একমাত্র প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী শান্তিনিকেতনে পড়াশোনা করার সূত্রে ভালোই বাংলা বলতে পারতেন। ইন্দিরা ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় পাত্রী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ইন্দিরার নাম রেখেছিলেন প্রিয়দর্শিনী। ইন্দিরাকে রবীন্দ্রনাথ ঠাকুর খুবই স্নেহ করতেন। যতদিন জীবিত ছিলেন ইন্দিরা শান্তিনিকেতনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন। ১৯৩৪ সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন ইন্দিরা গান্ধী। এরপর জওহরলাল নেহরু এবং কমলা নেহরুর মেয়ে ইন্দিরাকে শান্তিনিকেতনে ভর্তি করে দেন। ১৯৩৪ সালে জুলাই মাসে ইন্দিরা শান্তিনিকেতনে ভর্তির পর বছরখানিক ছাত্রী হিসেবে সেখানে ছিলেন। ১৯৫০ সাল থেকে প্রতি বছর পৌষ এবং মাঘ মাসে ইন্দিরা গান্ধী শান্তিনিকেতনে আসতেন প্রতি বছরই। জওহরলাল নেহরু ইন্দিরাকে বিশ্বভারতীতে লেখাপড়ার জন্য ভর্তি করেছিলেন বিশেষ কারণে। কবিগুরুর শিক্ষা দর্শনের প্রতি ইন্দিরার বাবা মায়ের আস্থা ছিল। সেই কারণেই ইন্দিরাকে শান্তিনিকেতনে ভর্তি করেছিলেন জওহরলাল নেহরু। ইন্দিরা গান্ধী ১৯৩৪ সালে ১৭ জুলাই ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। শান্তিনিকেতনের ছাত্রীনিবাসে থাকতেন তিনি। কবিগুরু রবীন্দ্রনাথ ইন্দিরা গান্ধীর ভিতর বিপুল সম্ভাবনা দেখতে পেয়েছিলেন, আর ইন্দিরাও আজীবন শান্তিনিকেতনের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রেখেছেন। শান্তিনিকেতনের শিল্পাচার্য নন্দলাল বসু ছিলেন ইন্দিরা গান্ধীর মাস্টারমশাই। নন্দলাল বসু ছিলেন ইন্দিরার লোকাল গার্জেনও। ইন্দিরা শান্তিনিকেতনে থাকার সময় আশ্রমের কঠোর নিয়ম পালন করতেন নিষ্ঠা সহকারে। শান্তিনিকেতনে থাকাকালীন রোজ ভোর ৪টায় ঘুম থেকে উঠতেন। যে ঘরে তিনি থাকতেন সেই ঘরে আবার ফ্যান ছিল না। ভোর ৬টায় প্রাতরাশ সারতেন পুরি এবং ডাল দিয়ে। ইন্দিরা যদিও শান্তিনিকেতনে ভর্তির পর নিজের থাকা খাওয়া পৃথক ব্যবস্থার আর্জি জানিয়েছিলেন, কিন্তু জওহরলাল নেহরু ইন্দিরাকে চিঠি লিখে বোঝান এটা করা ঠিক হবে না, কেননা তাহলে ইন্দিরা সহপাঠীদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এছাড়া অধ্যাপকরাও অপমানিত বোধ করবেন। এরপর সহপাঠীদের সঙ্গে সাবলীলভাবেই মিশেছেন ইন্দিরা গান্ধী। একবার ত্রিবেণী বেড়াতে গিয়েছিলেন সহপাঠীদের সঙ্গে। বেড়াতে যাওয়ায় সেই অভিজ্ঞতা নিয়ে বাবা জওহরলাল নেহরুকে চিঠি লিখেছিলেন ইন্দিরা। শান্তিনিকেতনে থাকাকালীন কাপড় কাচা, বাসন মাজা থেকে ঘর পরিষ্কার করার কাজটাও করতেন ইন্দিরা নিজেই। মা কমলা নেহরু গুরুতর অসুস্থ হয়ে পড়ায় ১৯৩৫ সালে শান্তিনিকেতন থেকে বাড়ি ফিরে যান ইন্দিরা। সেই সময় জওহরলাল নেহরু ছিলেন আলমোড়া জেলে বন্দী। শান্তিনিকেতনে থাকাকালীন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কাছে বাংলা শিখতেন ইন্দিরা গান্ধী। এছাড়া স্বয়ং রবীন্দ্রনাথের কাছেও ক্লাস করেছেন ইন্দিরা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বিশেষ অবদান রয়েছে। পাশাপাশি দুই রাষ্ট্রনায়কের মধ্যে এক অদ্ভুত মিলও রয়েছিল। ইন্দিরা গান্ধী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুজনেই প্রাণ হারিয়েছিলেন আততায়ীদের গুলিতে। ১৯৭৫ সালে ঘাতকের হাতে নিহত হয়েছিলেন মুজিবুর রহমান, আর ১৯৮৪ সালে ঘাতকের হাতে নিহত হলেন ইন্দিরা গান্ধী। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অবদান এক কথায় অনস্বীকার্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনের মিল রয়েছে। দুজনকেই হত্যা করেছিল আততায়ীরা। ভারতের সহযোগিতা ছাড়া বাংলাদেশ মুক্তিযুদ্ধে জয়লাভ করতে পারত কিনা সেই নিয়ে সংশয় রয়েছে। ওয়াকিবহাল মহলের অভিমত, ইন্দিরা মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা না করলে বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে জয়লাভ করতে পারত না। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ঘাতকের হাতে নিহত হয়েছিলেন। তাৎপর্যপূর্ণভাবে ওই দিনই ভারতের স্বাধীনতা দিবস।
এরপর 1984 সালের 31শে অক্টোবর তার দেহরক্ষীর গুলিতে প্রাণ হারিয়েছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর প্রতি স্বাধীন বাংলাদেশের মানুষ আজও কৃতজ্ঞ। কারণও একাধিক। মুক্তিযোদ্ধাদের জন্য অস্ত্র সরবরাহ এবং ট্রেনিং দেওয়া থেকে শুরু করে শরণার্থীদের আশ্রয় দেওয়ার ব্যাপারে ইন্দিরা গান্ধী ব্যাপক সহযোগিতা করেছিলেন। সেই সহযোগিতা আজও বাংলাদেশের নাগরিকরা মনে রেখেছে। শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ইন্দিরা গান্ধীর সঙ্গে আমাদের আদর্শের মিল রয়েছে নীতির। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জনসংখ্যা ছিল 7 কোটি। মুজিবুর রহমান এও বলেছিলেন, তিনি ব্যক্তিগতভাবে ইন্দিরা গান্ধীর প্রতি কৃতজ্ঞ। ইন্দিরা গান্ধীর জন্ম 1917 সালের 19শে নভেম্বর, আর বঙ্গবন্ধুর জন্ম 17ই মার্চ 1920 সালে। অর্থাৎ ইন্দিরা বঙ্গবন্ধুর চেয়ে 2.5 বছরের বড় হলেও প্রায় কাছে পিঠে। ইন্দিরা এবং শেখ মুজিবুর রহমানের প্রথম দেখা 1972 সালে 10ই জানুয়ারি। এরপর থেকে দুজনের সম্পর্ক অটুট ছিল মুজিবুরের মৃত্যু পর্যন্ত। বাংলাদেশের মুক্তিযুদ্ধের 9 মাস ধরে শেখ মুজিবুর রহমানের সঙ্গে ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত সম্পর্ক খুবই মধুর ছিল। 1972 সালে 10ই জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে শেখ মুজিবুর রহমান লন্ডন থেকে ভারতে আসেন একদিনের জন্য। সেই দিন ছিল 9ই জানুয়ারি। ওই দিনই দিল্লি থেকে ঢাকা ফেরেন তিনি। দিনটি ছিল ঐতিহাসিক। দিল্লি বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী উপস্থিত ছিলেন। দিল্লিতে পৌঁছানোর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গার্ড অফ অনার দিয়ে স্বাগত জানানো হয়। ওই দিনই বিমানবন্দরে 5 মিনিটের ভাষণ দেন মুজিবুর রহমান। গোলাপ এবং গাঁদার পুষ্পবৃষ্টি করে তাকে স্বাগত জানানো হয়। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেন, শেখ মুজিবুরের দেহকে কারাগারে বন্দী করে রাখলেও তার আত্মাকে বন্দী করে রাখতে পারেননি পাকিস্তান সরকার। মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী যদি ইন্দিরা গান্ধী থাকতেন, সেক্ষেত্রে বাংলাদেশের মুক্তি সংগ্রামে ভারতের ভূমিকা কী হতো সে কথা বলার অপেক্ষা থাকে না। 1971 সালে 25শে মার্চ পাকিস্তানি সেনা বাংলাদেশের বাঙালি জাতির ওপর ঝাঁপিয়ে পড়ে, তবে শেষ পর্যন্ত জয়লাভ অর্জন করেছে বাংলাদেশ। শেখ মুজিবুর রহমান গত 60-এর দশক থেকে বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে চিন্তাভাবনা করতে শুরু করেন। এরপর 70 সালে বাংলাদেশ নির্বাচনে জয়লাভ করে শেখ মুজিবুর রহমানের স্বাধীন বাংলাদেশের ভাবনা আরও সংহত রূপ নিয়েছিল। আরও নানান গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হব আনকাটে। কোথাও যাবেন না, দেখতে থাকুন আনকাট। ছোট্ট একটা বিরতির পর। वक्त अगर चाहे तो एक हिंदू का बच्चा भी टेररिस्ट बन सकता है। जिंदगी एक सफर है सुहाना। 2 minutes to go. सुहाना ही तो ভেবেছিলাম, কিন্তু ওই যে यहाँ कल क्या हो किसने जाना। কিছু করবি না ওদেরকে। কি চাই আপনার? Sir, police bushing. We are trying our level best. এই লাইনটা যিনি লিখেছিলেন ওনাকে আমার স্যালুট। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने। অজানাকে জানাতে আড়াল থেকে প্রকাশ্যে বাছাই করা তথ্যের সম্ভার নিয়ে আসবো আপনাদের সামনে আমি। দেখুন খবরের A to Z চুলচেরা বিশ্লেষণ আমার সাথে। অন্য স্বাদের খবরের হদিশ নিয়ে আসছি আমি আনকাট।
শুধুমাত্র আরোহী নিউজে। তখন পাঞ্জাবের বিচ্ছিন্নতাবাদের আগুন জ্বলছিল। শিখ সম্প্রদায়ের একাংশ পাঞ্জাবকে ভারত থেকে বিচ্ছিন্ন করে পৃথক খালিস্তান সৃষ্টির পরিকল্পনা তৈরি করেছিল। এই বিচ্ছিন্নতাবাদী সংগঠন সশস্ত্র সংগ্রামে সামিল হয়েছিলেন। পাঞ্জাবের পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে উঠেছিল যে দিল্লির কর্তাদের কপালে ভাঁজ ফেলছিল। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী মিসেস গান্ধী তিনি একটি অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন। সেটি হলো শিখদের সবথেকে পবিত্র তীর্থস্থান স্বর্ণ মন্দিরে সেনাবাহিনীর অভিযান চালানো হবে এবং তা উগ্রপন্থীদের দখলমুক্ত করবেন। এরই নাম দেওয়া হয়েছিল অপারেশন ব্লু স্টার। অমৃতসরের স্বর্ণ মন্দির তো দখলমুক্ত হলো, কিন্তু ইন্দিরা গান্ধী খালিস্তানি উগ্রপন্থীদের কাছে রয়ে গেলেন 1 নম্বর টার্গেট। 1984 31 অক্টোবর উত্তরপ্রদেশের মিরাটে থাকা তৎকালীন সেনাবাহিনীর 9ম পদাতিক বিভাগের কমান্ডার মেজর কুলদীপ বুলবুল বরারের তার স্ত্রীকে নিয়ে পরের দিনই ম্যানিলা যাওয়ার কথা। সন্ধেবেলা হঠাৎই তার কাছে ফোন এলো। পরের দিন সকালে চণ্ডীগড়ে একটা জরুরি বৈঠকে তাকে হাজির হতেই হবে। 1 নভেম্বর 1984 সেদিনই বিকেলে দিল্লি থেকে প্লেন ধরার কথা মেজর কুলদীপ বরারের। ট্রাভেলার্স চেকও তার কেনা হয়ে গিয়েছে, কিন্তু সরকারি চাকরি বলে কথা, তাই স্ত্রীকে নিয়ে ম্যানিলা যাওয়া বাতিল করতেই হলো। কেননা চাকরি করলে সরকারের আদেশ পালন করতেই হয়। তাই ফোন পেয়ে সড়কপথে দিল্লি গিয়ে সেখান থেকে বিমানে চণ্ডীগড় পৌঁছলেন মেজর কুলদীপ বরার। সোজা হাজির হলেন পশ্চিম কমান্ডের সদর দফতরে। যে সময়টার কথা বলা হচ্ছে তখন পাঞ্জাবে বিচ্ছিন্নতাবাদের আগুন দাউ দাউ করে চলছে। শিখ সম্প্রদায়ের গুরুদুয়ারাগুলোতে তখন চলছে পাঞ্জাবকে ভারত থেকে বিচ্ছিন্ন করে পৃথক খালিস্তান তৈরির পরিকল্পনা। এমনও প্রচার চলছিল যে প্রয়োজনে ভারতীয় বাহিনীর সঙ্গে সশস্ত্র সংগ্রামে যেতেও প্রস্তুত থাকতে হবে। পাঞ্জাবের এই জটিল পরিস্থিতি তৎকালীন দিল্লির কর্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিল। ইন্দিরা গান্ধী পরিচালিত ভারত সরকারের শীর্ষস্তর থেকে একটা অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তখনই নেওয়া হয়ে গিয়েছিল যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে শিখদের সবথেকে পবিত্র তীর্থস্থান স্বর্ণ মন্দিরে সেনাবাহিনীর অভিযান চালানো হবে। সেই অভিযান চলেছিল, আর এই অভিযানেরই নাম দেওয়া হয়েছিল অপারেশন ব্লু স্টার। এই অপারেশনেরই দায়িত্ব দেওয়া হয়েছিল মেজর জেনারেল বুলবুল বরারকে। মেজর বুলবুল বরারকে বলা হয়েছিল যত দ্রুত সম্ভব অমৃতসর পৌঁছাতে হবে। সেখানকার পরিস্থিতি খারাপ। স্বর্ণ মন্দির কবজা করে নিয়েছেন ভিন্দ্রনওয়ালে। পাঞ্জাবের আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। অবস্থা সামলাতে না পারলে পাঞ্জাব হয়তো হাতছাড়া হয়ে যাবে, এটাই ছিল সেনাবাহিনীর ইন্টেলিজেন্স রিপোর্ট। আর এই রিপোর্টের ভিত্তিতে বাতিল হলো মেজর বুলবুল বরারের ছুটি। তিনি তার স্ত্রীকে নিয়ে ম্যানিলা ট্যুর ক্যান্সেল করলেন। ছুটি বাতিল করে তাকে পাঠিয়ে দেওয়া হলো অমৃতসরে। এবার একটু পেছন দিকে তাকানো যাক। জার্নাইল সিং ভিন্দ্রনওয়ালাকে কংগ্রেস প্রথম দিকে উৎসাহ দিয়েছিল। পরিকল্পনা ছিল যে আকালিদের বিপরীতে এমন একজন শিখ নেতা তৈরি করা দরকার যিনি শিখ সম্প্রদায়ের দাবি দাওয়া নিয়ে সরব হতে পারবেন। অন্যদিকে আকালিদের জনসমর্থনও এভাবে কিছুটা কমানো যাবে। কংগ্রেসের ইন্ধন পেয়ে ভিন্দ্রনওয়ালে বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে উত্তেজক ভাষণ দিতে শুরু করলেন, কিন্তু এর ফলে যা হয় তাই হলো। একটা সময় ভিন্দ্রনওয়ালে কেন্দ্রের কংগ্রেস সরকারকেও নিশানা করে জ্বালা ধরানো ভাষণ দেওয়া শুরু করলেন। পাঞ্জাব আরও জ্বলে উঠতে শুরু করল। 1982 সালে ভিন্দ্রনওয়ালে চক গুরুদুয়ারা ছেড়ে প্রথমে স্বর্ণ মন্দির চত্বরে গুরু নানক নিবাসে আশ্রয় নিলেন, আর তারপরে কয়েক মাসের মধ্যেই আকাল তখন থেকেই তিনি তার মতামত ব্যক্ত করতে শুরু করলেন। রোজই তখন ভিন্দ্রনওয়ালে সংবাদের শিরোনামে। কেন্দ্রীয় সরকার 4 জুন থেকে ভিন্দ্রনওয়ালের লোকেরা কোথায় আছে সেটা জানার জন্য একজন গোয়েন্দা অফিসারকে সাদা পোশাকে স্বর্ণ মন্দিরের ভেতরে পাঠায়। পরের দিন 5 তারিখ সকালে অপারেশনে অংশ নেবে সেনাবাহিনীর যে সদস্যরা, তাদের সবাইকে মেজর জেনারেল বরার নিজের পুরো বিষয়টি ব্রিফ করে দেন। 5ই জুন ভোর 4:30 নাগাদ মেজর বুলবুল বরার প্রত্যেকটা ব্যাটালিয়নের কাছে গিয়ে সেনা সদস্যদের সঙ্গে প্রায় আধ ঘন্টা ধরে কথা বলেন। তিনি সেনা ব্যাটালিয়নের সদস্যদের স্পষ্ট করে বুঝিয়ে দেন স্বর্ণ মন্দিরের ভেতরে প্রবেশ করার সময় এটা মাথায় রাখার দরকার নেই যে তারা কোনো পবিত্র তীর্থে ঢুকছে। মনে করতে হবে সেনা ব্যাটালিয়ন স্বর্ণ মন্দিরে যাচ্ছে মন্দিরের ভেতরটা পরিষ্কার করতে। তাই এই অপারেশনের লক্ষ্য হচ্ছে যত কম মৃত্যু হয় ততই মঙ্গল। মেজর বুলবুল বরার সেনাবাহিনীকে এটাও বলেন কারো যদি স্বর্ণ মন্দিরের ভেতরে প্রবেশ করতে আপত্তি থাকে সেটা নির্দ্বিধায় সে জানাতে পারে। কমান্ডিং অফিসারদের জানিয়ে দেওয়া হয় কেউ আপত্তি জানালে তাকে যেন জোর করে ভেতরে না পাঠানো হয়।
আর তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থাও যেন না নেওয়া হয়। মেজর বুলবুল বরার 3টে ব্যাটালিয়নের সদস্যদের সঙ্গে যখন এই কথা বলেন তখন কেউই এই নির্দেশে আপত্তি জানায়নি, কিন্তু 4 নম্বর ব্যাটালিয়নের এক শিখ অফিসার উঠে দাঁড়াতেই জেনারেল বরার তাকে বলেছিলেন, আপনার আবেগ যখন এতটাই বেশি আপনাকে ভেতরে যেতে হবে না। কিন্তু সেই অফিসার উত্তর দিয়েছিলেন, আপনি ভুল বুঝছেন স্যার, আমি ভেতরে ঢুকবো তো বটেই, সবার সামনে যেতে চাই আমি। আকাল তখতে সবার আগে ঢুকে ভিঞ্জনওয়ালাকে গ্রেফতার করতে চাই আমি। মেজর বরারের তখন ওই বাহিনীর কমান্ডিং অফিসারকে নির্দেশ দেন যে ওই শিখ অফিসারের প্ল্যাটুনটাই সবার আগে মন্দিরে ঢুকবে। কিন্তু তারা স্বর্ণ মন্দিরের ভেতরে ঢুকতে মেশিন গান থেকে অজস্র গুলি ছুটে আসতে থাকে। ওই অফিসারের 2 পায়ে গুলি লেগেছিল, তবে অনমনীয় মনোভাব নিয়ে গুলিবিদ্ধ অবস্থাতেই সেই অফিসার যিনি বলেছিলেন ভিঞ্জনওয়ালাকে তিনি নিজে গ্রেফতার করবেন, তিনি আকাল তখতের দিকে এগিয়ে যেতে থাকেন। মেজর বরার তখন নির্দেশ দেন জোর করে ওই সেনা অফিসারকে ঘটনাস্থল থেকে উঠিয়ে নিয়ে এসে অ্যাম্বুলেন্সে তুলে দিতে। এই ঘটনার জেরে পরে ওই সেনা অফিসারের 2 পায়ে কেটে বাদ দিতে হয়েছিল। সাহসের জন্য ওই শিখ সেনা অফিসারকে অবশ্য ভারত সরকার অশোক চক্র পুরস্কার দিয়েছিল। অপারেশন শুরু হয়েছিল ঘড়ি ধরে রাত 10টায়। অপারেশন ব্লু স্টারের নেতৃত্ব দিচ্ছিলেন জেনারেল সুন্দরজি, জেনারেল দয়াল আর জেনারেল বরার। তারা ঠিক করেছিলেন যে গোটা অপারেশনটা রাতের অন্ধকারে চলবে, তাই রাত 10টার সময় মন্দিরের সামনের দিক থেকে আক্রমণ করা হয়। কালো পোশাক পরা 1ম ব্যাটালিয়নের সৈন্যদের সঙ্গে প্যারাশুট রেজিমেন্টের কমান্ডোরাও ছিল। ভেতরে গিয়ে খুব দ্রুত আকাল তখতের দিকে যাওয়ার কথা বলা হয়েছিল তাদের, কিন্তু কমান্ডোরা এগোতেই তাদের ওপরে স্বয়ংক্রিয় রাইফেল থেকে গুলিবর্ষণ শুরু হয়। মাত্র কয়েকজন কমান্ডোই প্রাণে বেঁচেছিলেন। তাদের সাহায্য করতে এগিয়ে গিয়েছিলেন লেফটেন্যান্ট কর্নেল ইসরার রহিম খান। 10 নম্বর ব্যাটালিয়নের সদস্যরা সিঁড়ির দুদিক থেকে ভিঞ্জনওয়ালের সঙ্গীদের মেশিন গানগুলো অকেজো করতে পেরেছিলেন, কিন্তু সরোবরের উল্টো দিক থেকে প্রচণ্ড গুলিবর্ষণ শুরু হয়। তবে সেনাবাহিনী আন্দাজও করতে পারেনি যে তাদের এরকম প্রতিরোধের মুখোমুখি হতে হবে। প্রথম 45 মিনিটে সেনাবাহিনী বুঝে গিয়েছিল যে মন্দিরের অভ্যন্তরে ভিঞ্জনওয়ালে গোষ্ঠীর পরিকল্পনা, অস্ত্র ভাণ্ডার নিয়ে তারা বেশ শক্তপোক্ত দুর্গই গড়ে তুলেছে, তাই ওদের এত সহজে বাগে আনা যাবে না। সেনারা তখন ঠিক করে আকাল তখতের ভেতরে স্টান গ্রেনেড ছুড়বে। ওই গ্রেনেডে মানুষ মরে না, গ্রেনেডটা ফাটলে গ্যাস বেরোয়, যাতে চোখ দিয়ে জল বেরোয় এবং মাথা ঝিমঝিম করে। কিন্তু গ্রেনেড ছোড়ার কোনো জায়গায় পায়নি সেনারা। প্রত্যেকটা জানলা দরজায় বালির বস্তা রাখা ছিল, তার মধ্যে দিয়ে গ্রেনেড ছুড়লে সেগুলো সেনাবাহিনীর জওয়ানদের দিকে উড়ে আসছিল। মন্দির চত্বরের উত্তর আর পশ্চিম দিক থেকে যে বিচ্ছিন্নতাবাদীরা গুলি চালাচ্ছিল তা নয়, ভূগর্ভস্থ নালাতে যে ম্যানহোল থাকে সেগুলো ঢাকনা খুলে গুলি চালিয়ে আবারও তারা ভেতরে লুকিয়ে পড়ছিল। এই লড়াই লড়ার জন্য এক প্রাক্তন সেনা জেনারেল শাহবেগ সিং ভিঞ্জনওয়ালের দলকে সামরিক প্রশিক্ষণ দিয়েছিলেন। তাদের শেখানো হয়েছিল সেনা সদস্যদের হাঁটুর কাছে গুলি করতে। তাদের ধারণা ছিল সেনাবাহিনী গুলি চালাতে চালাতে এগোবে, সেজন্যই বেশিরভাগ সেনা সদস্যদের পায়ে গুলি লেগেছিল। আর যখন এগোতে পারছিল না সেনাবাহিনী, তখন জেনারেল বরার নির্দেশ দেন আর্মড পার্সোনেল ক্যারিয়ার ব্যবহার করতে। ওই গাড়িগুলি নিরোধক, কিন্তু গাড়িটা আকাল তখতের দিকে এগোতেই চীনে তৈরি রকেট লঞ্চার দিয়ে উড়িয়ে দেওয়া হয় সেটা। সেনারা আন্দাজ করতে পারেনি যে ওদের কাছে রকেট লঞ্চার রয়েছে। গাড়িটা এগোতেই রকেট দিয়ে সেটাকে উড়িয়ে দেয় জঙ্গিরা। ওই যখন পরিস্থিতি, তখন স্বর্ণ মন্দিরে ট্যাঙ্ক পাঠানোর সিদ্ধান্ত নেন জেনারেল বরার। অপারেশন ব্লু স্টারে আগে থেকে ট্যাঙ্ক পাঠানোর কথা ভাবাই হয়নি, কিন্তু আকাল তখতের কাছাকাছিও যখন পৌঁছানো যাচ্ছে না, তা দেখেই ট্যাঙ্ক আনার কথা ভাবা হয়। সেনাদের আশঙ্কা ছিল ভোর হলেই চারিদিক থেকে হাজার হাজার লোক চলে এসে সেনাবাহিনীকে ঘিরে ফেলবে। ভোর হয়ে আসছিল, কিন্তু কিছুতে এগোনো যাচ্ছিল না। তখন ঠিক হয় যে ট্যাঙ্ক থেকে আকাল তখতের উপরের তলাগুলোকে লক্ষ্য করে গোলা ছোড়া হবে। ইট পাথর উপর থেকে পড়তে থাকলেও ভেতরে অবস্থান করা লোকেরা ভয়। এই ঘটনার বহু পরে অবসরপ্রাপ্ত জেনারেল জগজিৎ সিং আবারও স্বর্ণ মন্দির পরিদর্শন করতে গিয়েছিলেন। তখন গোনা হয়েছিল আকাল তখতকে লক্ষ্য করে ভারতীয় সেনাবাহিনী অন্তত 40টা গোলা নিক্ষেপ করেছিল। জেনারেল বরার একটি সাক্ষাৎকারে বলেছিলেন, হঠাৎই দেখা যায় যে 30-40 জন বাইরে বেরোনোর জন্য দৌড়ে আসছে। ওদিক থেকে গুলি চালানো বন্ধ হয়ে গিয়েছিল। আমার মনে হলো কিছু একটা ঘটেছে ভেতরে। আমি সেনা সদস্যদের আদেশ দিয়েছিলাম ভেতরে প্রবেশ করে তল্লাশি চালাতে। তখনই জানা যায় যে জার্নাল সিং ভিঞ্জনওয়ালে আর জেনারেল শাহবেগ সিং নিহত হয়েছেন। তবে পরের দিন গুজব ছড়ায় যে ভিঞ্জনওয়ালের রাতের অন্ধকারে পাকিস্তানে পালিয়ে গেছে। পাকিস্তান টিভিও ঘোষণা করেছিল যে ভিঞ্জনওয়ালে তাদের কাছে আছে। 30শে জুন তারা নাকি ভিঞ্জনওয়ালেকে টিভিতে দেখাবে।
জেনারেল বরার ওই সাক্ষাৎকারে বলেন, আমার কাছে তথ্য সম্প্রচার মন্ত্রী HKL ভগত আর বিদেশ সচিব রাস গোত্রার ফোন এসেছিল। তারা জানতে চান পাকিস্তান টিভি যে ভিন্ডানওয়ালে বেঁচে আছেন আর আমি কিভাবে বলছি যে তারা নিহত। আমি দুজনকে বলেছিলাম সব দেহ শনাক্ত করা হয়ে গেছে, মৃতদেহ তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে, তাদের অনুগামীরা সবের পা ছুঁয়ে প্রণামও করেছে। আমি নিশ্চিত যে তারা দুজনেই নিহত, পাকিস্তান যা খুশি বলুক। অপারেশন ব্লু স্টারের এই পুরো অপারেশনে 83 জন ভারতীয় সৈনিক নিহত হয়েছিলেন, 248 জনের গুলি লেগেছিল, 492 জন বিচ্ছিন্নতাবাদী মারা গিয়েছিলেন আর 1,500-এরও বেশি লোক গ্রেফতার হয়েছিলেন। অপারেশন ব্লু স্টারের ফলে শুধু ভারতের নয়, সারা বিশ্বের শিখ সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছিল। ভারতীয় সেনাবাহিনী নিশ্চিতভাবে জয়ী হয়েছিল, কিন্তু রাজনৈতিক পরাজয় হয়েছিল ভারত সরকার তথা ইন্দিরা গান্ধীর। আর তাই শেষ পর্যন্ত ইন্দিরা গান্ধীকে নিজের প্রাণ দিয়ে অপারেশন ব্লু স্টারের মূল্য চোকাতে হয়েছিল। অপারেশন ব্লু স্টারের পর যে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পাঞ্জাবের খালিস্তানি উগ্রপন্থীদের টার্গেট হয়ে উঠেছিলেন, সেটা ভারতীয় গোয়েন্দা বিভাগ আঁচ পেয়েছিল। সেই মতো মিসেস গান্ধীকে বারবার সতর্ক করা হয়েছিল, তবুও তিনি তার দেহরক্ষীদের দলে শিখ ধর্মের কয়েকজনকে নিয়োগ করেছিলেন। আর এটাই কাল হল 1984 সালের 31 অক্টোবর তার সেই দুই দেহরক্ষী সতবন্ত সিং ও বিয়ান সিং দিল্লির বাসভবন 10 নম্বর জনপথ রোডে ইন্দিরা গান্ধীকে নির্মমভাবে গুলি করে হত্যা করল। ইন্দিরা গান্ধী যেন শিখদের বিশ্বাস করে নিজের দেহরক্ষী দলে রেখেছিলেন, আজও সেটা রহস্য। তবে এ নিয়ে অবশ্যই নানা মত রয়েছে। নিজের দুই শিখ দেহরক্ষী সতবন্ত সিং এবং বিয়ন্ত সিং এর গুলিতে 1984 সালের 31 অক্টোবর মৃত্যু হয় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর। অপারেশন ব্লু স্টারের পরেও ইন্দিরার দেহরক্ষী হিসেবে সতবন্ত এবং বিয়ন্তকে কেন বহাল রাখা হয়েছিল তা নিয়ে নানা জল্পনা আজও চলছে। আর এই জল্পনার অবসান না হওয়ায় বিষয়টি এখনও রহস্যে মোড়া। অক্টোবরের এক ঝলমলে দিনে হত্যা করা হয়েছিল ইন্দিরাকে লক্ষ্য করে 1984 সালের 31 অক্টোবর প্রথম গুলি চালিয়েছিল তার দেহরক্ষী বিয়ন্ত সিং। সেই গুলি শটান পেটে এসে লাগে। এরপর সতবন্ত কার্বাইন থেকে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। খুন হওয়ার আগের দিন 1984 সালের 30 অক্টোবর ভুবনেশ্বরে এক জনসভায় ইন্দিরা বলেছিলেন, আমি আজ আছি কাল নাও থাকতে পারি। এর পরদিনই খুন হয়েছেন। ভুবনেশ্বরে ইন্দিরা কাল নাও থাকতে পারি বলে যে মন্তব্য করেছেন তা ছিল অভাবিত। আজও জল্পনা চলছে কেন ইন্দিরা এই মন্তব্য করেছিলেন। ভুবনেশ্বর থেকে 1984 সালের 30 অক্টোবর রাতেই দিল্লিতে ফিরেছিলেন ইন্দিরা। পরের দিনের ব্যস্ত শিডিউলের জন্য আগের রাতে ভালো ঘুম হয়নি তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর। এদিন সকালে প্রখ্যাত পরিচালক পিটার উস্তিনভের সঙ্গে দেখা করার কথা ছিল ইন্দিরা গান্ধীকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণের পরিকল্পনা ছিল উস্তিনভের। 1984 সালের জুন মাসে খালিস্তানি আন্দোলনকে দমন করতে ইন্দিরার নির্দেশে অপারেশন ব্লু স্টার অভিযান চালানো হয় স্বর্ণ মন্দিরে। যে 4 শতাধিক উগ্রপন্থী নিহত হয়েছিল এদের মধ্যে ছিল খলিস্তানি নেতা সন্ত জার্নাইল সিং ভিন্ড্রানওয়ালে। অপারেশন ব্লু স্টারের পর থেকে গোয়েন্দা বিভাগের উচ্চপদস্থ কর্তারা ইন্দিরাকে একাধিকবার সতর্ক করে জানান প্রাণ সংশয় হতে পারে ইন্দিরা। গোয়েন্দা কর্তারা ইন্দিরা গান্ধীকে সতর্ক করে এও জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা রক্ষী হিসেবে শিখ সম্প্রদায়ের অন্তর্গত যারা রয়েছে তাদের বাদ দেওয়া হোক। তবে তৎকালীন প্রধানমন্ত্রী গোয়েন্দাদের এই সতর্কতা সত্ত্বেও তাতে কর্ণপাত করেননি, যার পরিণাম পর্যবসিত হয়েছে মৃত্যুতে। সফদরজং রোডে প্রতিদিনই মোতায়েন থাকত একটি অ্যাম্বুলেন্স, কিন্তু 1984 সালে ইন্দিরা গান্ধীকে হত্যার ঘটনার দিনে অর্থাৎ 31 অক্টোবর ওই অ্যাম্বুলেন্সের চালকও ছুটি নিয়েছিলেন। গুলিবিদ্ধ হয়ে ইন্দিরা গান্ধীর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ার পরে তাকে হাসপাতালে নিয়ে যেতেও বেশ কিছুটা সময় কেটে গিয়েছিল ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে পড়ার ফলে। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেছিলেন ইন্দিরাকে বাঁচাতে, যদিও শেষ রক্ষা হয়নি। 1984 সালের 31 অক্টোবর দুপুর 2:23 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্দিরা গান্ধী। 38 বছর আগে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে হত্যা করেছিল তার দুই দেহরক্ষী সতবন্ত সিং এবং বিয়ন্ত সিং। গুলি করে ইন্দিরাকে হত্যার পরে সতবন্ত এবং বিয়ন্ত অস্ত্র নামিয়ে আত্মসমর্পণ করেছিলেন। ইন্দিরা গান্ধী খুনের আগে ভুবনেশ্বরে এক জনসভায় জানিয়েছিলেন তার জীবনের শেষ দিন হয়তো ঘনিয়ে আসছে। সেই আশঙ্কায়
কাকতালীয়ভাবে সত্যি প্রমাণিত হয়েছিল 1984 সালের 31শে অক্টোবর। কেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে হত্যা করা হলো, ষড়যন্ত্রেই বা কারা সামিল ছিলেন, জানব। আজ থেকে ৩৮ বছর আগে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তার দেহরক্ষীরা নির্মমভাবে হত্যা করেছিল। দিল্লিতে তার বাসভবনে ঘটে যাওয়া সেই হত্যাকাণ্ড গোটা দেশের মানুষকে নাড়িয়ে দিয়েছিল। রেডিওতে সেই খবর সম্প্রচারিত হওয়ার পরই সারা ভারত থমকে গিয়েছিল। আজও একটি প্রশ্ন জনমানসে ঘুরে বেড়ায়, ইন্দিরা কি টের পেয়েছিলেন তার মৃত্যুর দিন ঘনিয়ে আসছে? আজও সেই রহস্যের কিনারা হয়নি। খুন হওয়ার আগের দিন ভুবনেশ্বরে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে ইন্দিরা গান্ধী ইঙ্গিত দিয়েছিলেন তার জীবনের শেষ দিন ঘনিয়ে আসছে। ওই ভাষণে ইন্দিরা গান্ধী বলেছিলেন, শেষ নিঃশ্বাস ফেলার আগে পর্যন্ত মানুষের জন্য কাজ চালিয়ে যাব। সেই কাজ আর চালাতে পারেননি ইন্দিরা গান্ধী, বরং মৃত্যুর যে আশঙ্কা করেছিলেন ইন্দিরা, সেই আশঙ্কায় কাকতালীয়ভাবে সত্যি হিসেবে প্রমাণিত হয় মাত্র একদিন পরই। ইন্দিরা নিজের মৃত্যুর পদধ্বনি শুনেছিলেন কিনা তা নিয়ে জল্পনা চলছে। ইন্দিরাকে খুন করেছিলেন তার দুই দেহরক্ষী শতবন্ত সিং এবং বিয়ন্ত সিং। গুলি করে ইন্দিরাকে হত্যার পর ইন্দিরার খুনিরা তৎক্ষণাৎ আত্মসমর্পণ করেছিলেন এবং বলেছিলেন তারা তাদের কর্তব্য শেষ করলেন। আসলে এই হত্যার পেছনে কারণ লুকিয়ে আছে কিছুটা অতীতে। জানা যায় পাঞ্জাবে অপারেশন ব্লু স্টারের পরই ইন্দিরা হত্যার ছক শুরু হয়। ভারতীয় সেনার দেওয়া হিসেব অনুযায়ী অপারেশন ব্লু স্টারে 493 জন শিখ উগ্রপন্থী নিহত হয়েছিল। অপারেশন ব্লু স্টার হয়েছিল 1984 সালের 1 জুন থেকে 8 জুন পর্যন্ত পাঞ্জাবের অমৃতসরে। সে সময় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে খালিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালায় সেনারা। অপরদিকে ইন্দিরাকে হত্যার পরই দেশ জুড়ে ছড়িয়ে পড়ে শিখ বিরোধী দাঙ্গা। তথ্য বলে এই দাঙ্গায় 8,000-এর মতো মানুষ নিহত হয়েছে। দিল্লিতেই মৃত্যু হয়েছে অন্তত 3,000-এর বেশি মানুষের। মৃত্যুর দিন ইন্দিরা গান্ধী গেরুয়া রঙের শাড়ি পরেছিলেন। দিনটা ছিল বেশ মনোরম। রোদের হাত থেকে ইন্দিরাকে আড়াল করতে কালো ছাতা নিয়ে পাশে হাঁটছিলেন সেপাই নারায়ণ সিং। ইন্দিরার পাশে ছিলেন ব্যক্তিগত সচিব RK ধাওয়ান, ব্যক্তিগত পরিচারক নাথুরাম, সাব ইন্সপেক্টর রামেশ্বর দয়াল। সেখানে ইন্দিরা গান্ধীকে গুলি করে হত্যা করেন তারই নিরাপত্তার দায়িত্বে থাকা 2 জওয়ান। তারাও ছিলেন শিখ। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, স্বাধীন ভারতের 3য় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ইন্দিরার বাবা জওহরলাল নেহেরু ছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী। দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। 1966 সালের 11 জানুয়ারি তাসখান্দে রহস্যজনকভাবে মৃত্যু হয় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর। এরপরই ক্ষমতায় আসেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী দেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। ক্ষমতা হারিয়েছেন, আবার ফের ক্ষমতায় ফিরেওছেন। 1984 সালের অক্টোবর পর্যন্ত 31শে অক্টোবর মৃত্যুর আগে পর্যন্ত ইন্দিরা গান্ধী দেশের প্রধানমন্ত্রী ছিলেন। ইন্দিরা এখনও একজন বিতর্কিত রাজনৈতিক চরিত্র। ইন্দিরার আমলে দেশের জরুরি অবস্থা জারি করা হয়েছিল। 1984 সালের 31শে অক্টোবর ব্রিটিশ অভিনেতা পিটার উস্তিনকে সাক্ষাৎকার দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। একটি আইরিশ টেলিভিশনের জন্য সাক্ষাৎকার দেওয়ার কথা ছিল তার, তবে সেই সাক্ষাৎকার শেষ পর্যন্ত আর নেওয়া হয়নি। স্বাধীন ভারতের প্রথম এবং একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যেদিন খুন হন, সেদিন তিনি গেরুয়া শাড়ি পরেছিলেন। 1966 সালের 11 জানুয়ারি তাসখান্দ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পরে দেশের প্রধানমন্ত্রী হন ইন্দিরা গান্ধী। 3বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার পালন করেছিলেন ইন্দিরা গান্ধী। তবু তার নিজস্ব দেহরক্ষীর গুলিতে মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো তৎকালীন জনপ্রিয়তম প্রধানমন্ত্রীকে। তিনি একদিকে যেমন জনপ্রিয়, অন্যদিকে ততটাই বিতর্কিত। আজকের এপিসোডে আমরা তার সব দিক নিয়ে আলোচনা করলাম। পরবর্তী এপিসোডে আমরা অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসবো। দেখতে থাকুন আরও নিউজ, আর অবশ্যই দেখতে থাকুন আমার সঙ্গে আনকাট।